আমরা সবাই জানি আমাদের দেশ ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। কিন্তু আপনি কি জানেন ভারতের স্বাধীনতা ঘোষণার সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়নি বা গাওয়া হয়নি, কিংবা ভারতের স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধী দিল্লিতেই ছিলেন না? তাহলে কোথায় ছিলেন? এমন আরো অনেক চমকে দেওয়া তথ্য রয়েছে যা হয়তো আপনি ইতিহাস ঘেটে কখনো দেখেননি। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের স্বাধীনতার 10টি অজানা তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। Your voice. স্বাধীনতার রাতে অর্থাৎ 14 থেকে 15ই আগস্ট 1947 সাল মহাত্মা গান্ধী দিল্লিতে ছিলেন না। তিনি তখন কলকাতার বেলেঘাটায় হায়দারি মঞ্জিলে অবস্থান করেছিলেন। 1946 সালে গ্রেট কলকাতা কিলিং এর পরও আবার 1947 সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত হন। দেশ স্বাধীন হওয়ার সময় হিন্দু মুসলিম উত্তেজনা ছিল তুঙ্গে। গান্ধীজি বিশ্বাস করতেন স্বাধীনতার আনন্দ উদযাপনের চেয়ে মানুষের প্রাণ বাঁচানো বেশি জরুরি। তাই তিনি দিল্লির সরকারি অনুষ্ঠানে যোগ না দিয়ে কলকাতায় দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। তিনি বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সবাইকে হিংসা বন্ধ করার আহ্বান জানান। স্বাধীনতার কয়েকদিন আগে তিনি 9ই আগস্ট কলকাতায় পৌঁছে যান। তাই 15ই আগস্ট কোনো উৎসবে তিনি অংশ নেননি। দিনটি তিনি প্রার্থনা, উপবাস এবং শান্তির বার্তা দেওয়ার মাধ্যমে কাটিয়েছিলেন। কিন্তু 31শে আগস্ট রাত্রে আবার কলকাতায় সাম্প্রদায়িক অশান্তি শুরু হলে তিনি উদ্বিগ্ন হন। পরের দিন 1 সেপ্টেম্বর থেকে তিনি আমরণ অনশন শুরু করেন। 4 সেপ্টেম্বর বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা শান্তি বজায় রাখার লিখিত প্রতিশ্রুতি দিলে তিনি অনশন ভঙ্গ করেন। কলকাতা শান্ত হলে এরপর 7ই সেপ্টেম্বর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। অর্থাৎ তিনি প্রায় 1 মাস কলকাতায় অবস্থান করেছিলেন এবং এই সময় তার মূল লক্ষ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করার। স্বাধীনতার দিন যখন দিল্লিতে উল্লাস চলছিল তখন গান্ধী কোনো উৎসবে যোগ দেননি। তিনি বলেছিলেন, যখন মানুষ দেশভাগের কারণে মারা যাচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, তখন তার কাছে উদযাপনের চেয়ে শান্তি প্রতিষ্ঠাই বড় দায়িত্ব। তার কলকাতার এই উদ্যোগকে অনেক ঐতিহাসিকবিদ ক্যালকাটা মিরাক্কেল বলে উল্লেখ করেন, কারণ কয়েক দিনের মধ্যেই কলকাতা শহরের দাঙ্গা উল্লেখযোগ্যভাবে কমে যায়। স্বাধীনতার ঘোষণার সময় জাতীয় সঙ্গীত বাজানো বা গাওয়াও হয়নি। আসলে 1947 সালে 14ই আগস্ট মধ্যরাত থেকে 15ই আগস্টের প্রথম প্রহরে ভারতের গণপরিষদে ঐতিহাসিক অধিবেশনে স্বাধীনতার ঘোষণা করা হয়। সেই সময় জনগণ মন ভারতের আনুষ্ঠানিক জাতীয় সঙ্গীত ছিল না। জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় 1950 সালের 24শে জানুয়ারি, অর্থাৎ স্বাধীনতার প্রায় 2.5 বছর পর। ঐতিহাসিক নথি অনুযায়ী সেই অনুষ্ঠানে সুচেতা কৃপালনী বন্দে মাতরম পরিবেশন করেছিলেন। এরপর জওহরলাল নেহরু তার বিখ্যাত ট্রাইস্ট উইথ ডেস্টিনি ভাষণ দেন। অনুষ্ঠানের শেষে সারে জাহাসে আচ্ছা এই গানটিও গাওয়া হয়েছিল বলে ঐতিহাসিক বিভিন্ন সূত্রে পাওয়া যায়। জওহরলাল নেহরু এমনি এমনি ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাননি, তার জন্য ভোটাভুটি হয়েছিল। 1946 সালে ব্রিটিশ শাসনের শেষ হওয়ার আগে জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল দুজনেই ছিলেন জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা। কংগ্রেসের নিয়ম অনুযায়ী প্রাদেশিক কংগ্রেস কমিটিগুলো কংগ্রেস সভাপতির জন্য প্রার্থী মনোনীত করেন। সেই সময় কংগ্রেসের সভাপতি হওয়ার অর্থই ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার সম্ভাবনা, যা পরে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদের রূপ নেয়। মোট 15টি প্রাদেশিক কংগ্রেস কমিটির মধ্যে 12টি প্রদেশ কংগ্রেস কমিটি সর্দার বল্লভভাই প্যাটেলের নাম প্রস্তাব করে। জওহরলাল নেহরুর নাম কোনো প্রাদেশিক কংগ্রেস কমিটি সেদিন প্রস্তাব দেয়নি। বাকি কয়েকটি কমিটি কোনো নাম পাঠায়নি। এদিকে মহাত্মা গান্ধী মনে করেন স্বাধীন ভারতের আন্তর্জাতিক নেতৃত্বের জন্য নেহরু বেশি উপযুক্ত। তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সর্দার প্যাটেল নিজের দাবি প্রত্যাহার করেন। এরপর নেহরু কংগ্রেসের নেতা নির্বাচিত হন এবং পরে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ভারতের স্বাধীনতার দিন হিসেবে 15ই আগস্ট নির্ধারণ করার সিদ্ধান্ত মূলত নিয়েছিলেন লর্ড লুই মাউন্টব্যাটেন, যিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। আসলে 1947 সালে জুন মাসে ব্রিটিশ সরকার ঘোষণা করে যে 1948 সালে জুনের মধ্যে ভারতকে স্বাধীনতা দিয়ে দেবে, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেন।
এবং 15ই আগস্ট তারিখটি নির্ধারণ করেন। এর প্রধান কারণ ছিল একদম ব্যক্তিগত। মাউন্টব্যাটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দক্ষিণ পূর্ব এশিয়ার মিত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। 15ই আগস্ট 1945-এ জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ ঘোষণা দেয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। মাউন্টব্যাটেন এই দিনটিকে নিজের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলির মধ্যে একটি মনে করতেন। তাই তিনি চেয়েছিলেন ভারতের স্বাধীনতার দিনও 15ই আগস্ট হোক। তবে আরও একটি মজার তথ্য আছে। কিছু জ্যোতিষী 15ই আগস্ট দিনটিকে অশুভ মনে করতেন। এই কারণেই 14ই আগস্ট রাত 12টার সময় ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে ইতিহাসবিদদের মতে 15ই আগস্ট তারিখটি বেছে নেওয়ার মূল ও নথিভুক্ত কারণ ছিল জাপানের আত্মসমর্পণের স্মৃতি, জ্যোতিষশাস্ত্র নয়। স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশভাগের ভয়াবহতা ভারতের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলির মধ্যে একটি। 1947 সালের 15ই আগস্ট ভারত এবং 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু স্বাধীনতার পাশাপাশি ব্রিটিশ ভারতকে ভারত ও পাকিস্তান এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এই বিভাজনকে বলা হয় দেশভাগ বা পার্টিশন অফ ইন্ডিয়া। দেশভাগের পরপরই পাঞ্জাব ও বাংলা সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। হিন্দু, মুসলমান ও শিখ সব সম্প্রদায়ের মানুষই এই সহিংসতার শিকার হন। ইতিহাসবিদদের অনুমান অনুযায়ী 1,40,00,000 থেকে 1,80,00,000 মানুষ সীমান্ত পেরিয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছিল। প্রায় 20 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল এই পার্টিশনের কারণে। অসংখ্য নারীকে অপহরণ, ধর্ষণ এবং নির্যাতনের শিকার হতে হয়েছিল। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি, জমি, ব্যবসা এবং সম্পদ হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছিলেন। ইতিহাসে এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ গণ অভিবাসন হিসেবে ধরা হয়। অনেকেই মনে করেন 15ই আগস্ট 1947 সালে লালকেল্লায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, কিন্তু ঐতিহাসিকভাবে এটা সঠিক নয়। প্রথমবার লালকেল্লায় লাহোরি গেটে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় 16ই আগস্ট 1947 সালে। এই পতাকা উত্তোলন করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 14 থেকে 15ই আগস্ট মধ্যরাতে গণপরিষদে স্বাধীনতার ঘোষণা হয়। 15ই আগস্ট সকালে ভাইসরয় হাউসে অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর নেহরু দিল্লির প্রিন্সেস পার্কে একটি সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন তার পরের দিন অর্থাৎ 16ই আগস্ট। আসলে বর্তমানে স্বাধীনতার পর প্রতি বছর 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এই বার্ষিকী প্রথার কারণে অনেকেই ধরে নেন 1947 সালে একই দিনে লালকেল্লায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কিন্তু ঐতিহাসিক নথি অনুযায়ী প্রথম লালকেল্লায় পতাকা উত্তোলন হয় 16ই আগস্ট 1947 সালে। হ্যাঁ, স্বাধীনতার সময় ভারতের কোনো সংবিধান ছিল না। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও তখন ভারতের নিজস্ব সংবিধান কার্যকর ছিল না। সে সময় দেশ পরিচালিত হতো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এবং সংশোধিত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর বিধান অনুযায়ী। 29 আগস্ট 1947 সালে প্রথম সংবিধানের খসড়া প্রণয়ন কমিটি গঠন হয়, যার চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। 26 নভেম্বর 1949 সালে গণপরিষদে দেশের নতুন সংবিধান গ্রহণ করা হয়। 26 জানুয়ারি 1950-এ ভারতের সংবিধান কার্যকর করা হয় এবং ভারত একটি সার্বভৌমত্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশে পরিণত হয়। অর্থাৎ স্বাধীনতার প্রায় 2.5 বছর পর ভারত নিজের সংবিধান পেয়েছে। ভারত স্বাধীন হওয়ার 14 বছর পরেও গোয়া স্বাধীন ভারতের অংশ ছিল না। আসলে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও গোয়া, দমন ও দিউ তখনও পর্তুগালের উপনিবেশ ছিল। পর্তুগাল সরকার গোয়াকে ভারতের কাছে হস্তান্তর করতে অস্বীকার করেছিল সেদিন। ভারত সরকার প্রথমে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিল, কিন্তু দীর্ঘ 14 বছর কোনো সমস্যার সমাধান না হওয়ায় সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয় ভারত। 18 ডিসেম্বর 1961 সালে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় শুরু করে। স্থলপথ,
নৌপথ এবং বিমান বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে মাত্র প্রায় ৩৬ ঘন্টার মধ্যে পর্তুগিজ বাহিনী ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ১৯শে ডিসেম্বর ১৯৬১ সালে গোয়া, দমন ও দিউ ভারতের নিয়ন্ত্রণে চলে আসে। তবে ১৯৬২ সালে গোয়া, দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। ৩০শে মে ১৯৮৭ সালে গোয়া ভারতের ২৫তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়, কিন্তু দমন ও দিউ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থেকে যায়। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় শুধু কংগ্রেসের নেতারাই সেই মন্ত্রিসভায় ছিলেন না। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এমন একটি মন্ত্রিসভা গঠন করেছিলেন সেখানে বিভিন্ন রাজনৈতিক মত ও সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছিলেন। উল্লেখযোগ্য কয়েকজনের নামও বলছি। বি.আর. আম্বেদকর সে সময় আইনমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু কংগ্রেসের সদস্য ছিলেন না। তাকেই জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন সরকার সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব দেন। শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি ছিলেন শিল্প ও সরবরাহ মন্ত্রী। তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন না, হিন্দু মহাসভা করতেন। আর.কে. শানমুখাম চেট্টি অর্থমন্ত্রী ছিলেন, তিনি কংগ্রেসের নেতা ছিলেন না। তিনি স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন। জন মাথাই প্রথমে রেল ও পরিবহন মন্ত্রী, পরে অর্থমন্ত্রী হন। তিনি পেশায় অর্থনীতিবিদ ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন না। অবশ্য কংগ্রেসের শীর্ষ নেতারাও এই মন্ত্রিসভায় ছিলেন, যেমন সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি ছিলেন উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন শিক্ষামন্ত্রী। কংগ্রেস নেত্রী রাজকুমারী অমৃত কৌর স্বাস্থ্যমন্ত্রী। জগজীবন রাম তিনি ছিলেন শ্রমমন্ত্রী। এই মন্ত্রিসভা ছিল সারা পৃথিবীর দেশগুলির মধ্যে প্রথম গণতান্ত্রিক মানসিকতার একটি বড় উদাহরণ। মহাত্মা গান্ধীর কোনো সরকারি পদ ছিল না, কারণ তিনি নিজেই কোনো পদ নিতে চাননি। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বদের মধ্যে নৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি ক্ষমতার রাজনীতির বাইরে থাকতে চেয়েছিলেন। স্বাধীনতার সময় দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গা গান্ধীকে মানসিকভাবে খুব আঘাত করেছিল। তাই তিনি দিল্লির মন্ত্রিত্ব বা অন্য কোনো ক্ষমতার কেন্দ্রে না থেকে তিনি কলকাতায় চলে এসেছিলেন এবং নিজেকে নিয়োজিত করেছিলেন শান্তি রক্ষার জন্য। গান্ধীজি বিশ্বাস করতেন স্বাধীনতার পর তার প্রথম কাজ হবে মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা, সরকার চালানো নয়। তাই তিনি মনে করেছিলেন কংগ্রেসের স্বাধীনতা আন্দোলনের লক্ষ্য পূরণ হয়ে গেছে, তাই দলটিকে রাজনৈতিক দল হিসেবে না রেখে লোকসেবক সংঘ নামে একটি জনসেবামূলক সংগঠনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে তৎকালীন অধিকাংশ কংগ্রেস নেতারা সেই প্রস্তাব গ্রহণ করেননি। তিনি মনে করতেন স্বাধীন ভারতের প্রশাসনিক নেতৃত্ব দেবেন জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মাওলানা আবুল কালাম আজাদের মতো নেতৃত্বরা। তাদের পথপ্রদর্শক হিসেবে তিনি থাকতে চেয়েছিলেন, শাসক হিসেবে নয়। অনেক ঐতিহাসিকবিদদের মতে নৈতিক ও রাজনৈতিক প্রভাবের দিক থেকে তিনি চাইলে প্রধানমন্ত্রী বা অন্য কোনো সর্বোচ্চ পদে আসীন হওয়ার গ্রহণযোগ্যতা রাখেন, এবং নিশ্চিতভাবে বলা যায় যে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই পদ পেতেন। কিন্তু একটি বিষয় স্পষ্ট, গান্ধী নিজে কখনো সেই পদ চাননি এবং নিজের জন্য সরকারি পদের দাবিও করেননি। Your voice. ভারতের স্বাধীনতা শুধু ইংরেজদের ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়া বা একটি রাজনৈতিক ঘটনা ছিল তা নয়, এটি ছিল অসংখ্য মানুষের আত্মত্যাগ, সংগ্রাম, দেশভাগের বেদনা এবং নতুন এক রাষ্ট্র গঠনের ইতিহাস। আজ সেই ইতিহাসের অনেক অজানা অধ্যায় আমাদের বিস্মিত করে। এই 10টি তথ্যের মধ্যে কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে অবাক করার মতো লেগেছে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ইতিহাসের এমন আরো অজানা গল্প জানতে আমাদের চ্যানেল ইওর ভয়েস সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমি আয়ুব, আপনারা দেখছেন ইওর ভয়েস।